শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। আসন্ন জাতীয় নির্বাচনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবে দেশের সব ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বৈঠকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। প্রচারণায় খরচ করা হবে ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে। এর অংশ হিসেবে ব্যাংকের প্রতিটি শাখায় গণভোট নিয়ে 2টি করে ব্যানার টাঙানো হবে। গত সপ্তাহে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশে গণভোট নিয়ে জনসচেতনতা বাড়াতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। দেশে ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব হলে বছরে 1.5 থেকে 2 লাখ কোটি টাকার রাজস্ব বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। পাশাপাশি কমে যাবে দুর্নীতিও। রোববার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমক্যাশের রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকগুলোকে অবশ্যই শরিয়া আইন ব্যবস্থায় ব্যবহার করতে হবে। এ বিষয়ে দ্রুতই আইন করা হবে বলেও জানান গভর্নর। দেশে ইসলামী ব্যাংকের হাত ধরে 1983 সালে প্রথম চালু হয় ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম। শরিয়া মেনে লেনদেন, অংশীদারিত্ব ও লাভ লোকসান নীতির কারণে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে এই ব্যাংকিং ব্যবস্থা। ফলে অনেক ব্যাংকই এই পদ্ধতিতে ব্যাংকিং কার্যক্রম চালু করে। তবে নামে শরিয়া ভিত্তিক বলা হলেও নিয়ম মানছে না কেউ কেউ। আমরা দেখেছি এমন বাস্তবতায় রবিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমক্যাশ এর রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ইসলামী ব্যাংকগুলোকে অবশ্যই শরিয়া আইন ব্যবহার করতে হবে। এ বিষয়ে দ্রুতই আইন করা হবে বলেও জানান গভর্নর। আমাদের লক্ষ্য হওয়া উচিত শরিয়া ভিত্তিক প্রিন্সিপালসকে মেনে আমরা কিভাবে সর্বোচ্চ মানের সেবা এবং রিটার্ন দিতে পারবো, ডিপোজিটরকে হাইয়েস্ট রিটার্ন দিতে পারবো এবং ইনভেস্টরকেও হাইয়েস্ট মানে অ্যাক্সেস টু ফান্ড দিতে পারবো। আমরা ইসলামিক ব্যাংকিং ল ড্রাফট প্রায় শেষ হয়ে আসছে। এটা আমরা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে এবং অন্যান্য যে প্রতিষ্ঠান আছে বাহরাইন বেসড এবং মালয়েশিয়া বেসড আইএফএসবি তাদের সাথে আলোচনা করে আমরা এই লটা করছি। গভর্নর বলেন, ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব হলে বছরে 1.5 থেকে 2 লাখ কোটি টাকা রাজস্ব বাড়বে। পাশাপাশি কমে যাবে দুর্নীতিও। ক্যাশলেস সোসাইটি হলে বাংলাদেশের করাপশন অনেক কমে যাবে এবং সেটা একটা বড় উদ্দেশ্য। আমাদের হিসাবে বাংলাদেশে ক্যাশলেস হলে 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকার নতুন রাজস্ব আয় বৃদ্ধি পাবে। এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে। এইখানে কাজ করলে পরে আমরা দুর্নীতির উপরও একটা অভিজ্ঞতা আনতে পারবো, আমরা অর্থনীতিকে সচ্ছল একটা চিত্র দেখতে পারবো। শীঘ্রই ইনস্ট্যান্ট ইন্টার অপারেট পেমেন্ট সিস্টেম স্থায়ীভাবে যুক্ত হবে সবগুলো ব্যাংক, মোবাইল, ফাইন্যান্স ও মাইক্রো ক্রেডিট। ফলে প্রান্তিক পর্যায়ে হসপিটাল, বাজার, প্রয়োজনীয় বিল পরিশোধ কিংবা মাইক্রো ফাইন্যান্স, এসএমই সব স্তরে লেনদেন মোবাইল ফাইন্যান্স সার্ভিসের মাধ্যমে করার পরামর্শ দেন গভর্নর। ভবিষ্যৎ বাংলাদেশে অনেক। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে এখন থেকে মাত্র 1 মাস পরেই দায়িত্ব নেবে নতুন সরকার। দায়িত্ব গ্রহণের পরপরই নতুন সরকারের সামনে থাকবে বেশ কিছু চ্যালেঞ্জ। এর মধ্যে উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল সরবরাহ ব্যবস্থা, কম বিনিয়োগ, রাজস্ব ঘাটতি, ব্যাংক খাতের ঝুঁকি এবং বাড়তে থাকা সরকারি ব্যয়ের মতো অর্থনীতির চাপ। এসব বহুমাত্রিক সংকট একসঙ্গে কিভাবে মোকাবেলা করবে নতুন সরকার, সেসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব এম.এস. সিদ্দিকী, অর্থনীতিবিদ। জনাব এম.এস. সিদ্দিকী, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। যে বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করতে চাই যে নতুন সরকারের অর্থনীতির চাপগুলো কি হবে বা তাদের আসলে চ্যালেঞ্জগুলো কি হবে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। প্রথমেই প্রশ্ন রাখতে চাই যে ফেব্রুয়ারিতে তো নির্বাচন, 12 তারিখে যদি নির্বাচন হয়, আসলে ওই সময় কিছুদিন পরই হচ্ছে রমজান শুরু হবে। তাহলে রমজানেও কিন্তু একটা অর্থনীতির বা বাজার, দ্রব্যমূল্য, মূল্যস্ফীতির সব কিছু মিলিয়ে একটা কিন্তু চ্যালেঞ্জ থাকে। সরকারের জন্য আসলে প্রথম চ্যালেঞ্জটা বা বড় পরীক্ষাটা কি হবে? প্রথম চ্যালেঞ্জই হবে প্রিভিলিং যে সিচুয়েশনটা আছে বা অর্থনীতির, এটাকে গ্রহণ করা। তার মানে একটা
সমস্যা সংকুল অর্থনীতি নতুন সরকারের হাতে যাবে। সে আপনি ইন্ডিকেটরগুলো অলরেডি বলে ফেলেছেন। এত উচ্চ মুদ্রাস্ফীতি, তারপরে ব্যাংকের সংকট, ইনভেস্টমেন্ট কম, তারপরে বিনিয়োগ হচ্ছে না, তারপরে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে না, রাজস্ব ঘাটতি, তারপর রাজস্ব ঘাটতি তো আছে, এটা বহু বছরের পুরনো, কখনো টার্গেট অ্যাচিভ করতে পারছে না, এবং লোকাল ফরেন ইনভেস্টমেন্ট নাই, ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই, অর্থাৎ ইকোনমিক অ্যাক্টিভিটিস কমে এসছে, কিন্তু ইনফ্লেশন বেশি। তো এগুলোকে সবগুলো জিনিসের সব সমস্যা একসাথে সরকারের উপর পড়বে। অ্যাট দ্য সেম টাইম নতুন সরকার যখন আসবে, মানুষের এক্সপেকটেশন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে মানুষের এক্সপেকটেশন অনেক অনেক বেশি থাকে। এখনকার ইন্টারিম সরকারের কাছে যা এক্সপেকটেশন থেকে অনেক বেশি হবে। সুতরাং একই সাথে আবার একটি নতুন সরকার আসলে কতগুলো থাম্ব রুল আছে যে 100 দিনের একটা হানিমুন পিরিয়ড যায় যে কোনো সরকার বা যে কোনো কর্মকর্তার। তো এই সরকারের হানিমুন পিরিয়ড যদি 90 দিন যায়, এর ভিতরে হয়তো তারা সমস্যাটাকে বুঝে নিয়ে তারপর পলিসি মেকিং করবেন, অথবা ইন্টারিম গভর্নমেন্টের যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলোর মধ্যে যেগুলো ভালো সেগুলো গ্রহণ করবেন, অথবা তাদের নিজস্ব নির্বাচনে ম্যান্ডেট থাকবে, তাদের কিছু কমিটমেন্ট থাকবে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে যাবেন। সুতরাং আমার মনে হয় পলিসি মেকিং করতে করতে আরো 6 মাস চলে যাবে। অর্থাৎ এই প্রায় এই 2026 সালটাই আমরা কিন্তু ইফেক্টিভ কোনো রেজাল্ট পাওয়ার আশা করতে পারি না। সুতরাং এক্সপেকটেশন আমাদের থাকবে আমরা ফেব্রুয়ারিতে শেষের দিকে নতুন সরকার আসলে মার্চে এটার আমরা সুফল দেখতে চাইব। এখন বাস্তবে এই সরকারের পক্ষে এতটুকু, যে কোনো সরকারের পক্ষে যেই ক্ষমতায় আসুক, তাদের পক্ষে এটা করা সম্ভব কিনা এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং আমি বলবো যে একটা শ্যাডো সরকার থাকে, মানে প্রত্যেকটা সরকারের, মানে প্রতিটি দল তাদের নিজস্ব শ্যাডো অর্থমন্ত্রী, শ্যাডো বাণিজ্য মন্ত্রী, শ্যাডো শিল্পমন্ত্রী নির্ধারণ করে তাকে এখনই হোমওয়ার্ক করার জন্য দায়িত্ব দেওয়া উচিত। তারা এখন জনগণের সাথে কথা বলতে শুরু করুক। কদিন আগে দেখলাম বিজনেস প্রতিনিধিরা একটি রাজনৈতিক দলের প্রধানের সাথে দেখা করেছেন। আমি তো মনে করি সব সম্ভাব্য সব 4-5টি দলের সাথেই কথা বলা উচিত, কারণ একজন সরকারি দলে যাবেন, আরেকজন বিরোধী দলে যাবেন। বিরোধী দলের, এবং আমরা মনে করি যে সব ক্ষমতা সরকারের, আর বিরোধী দলের কাজ হচ্ছে বিরোধিতা করা, তা না, কিন্তু বিরোধী দলও সরকারেরই একটা অংশ হিসাবে আমাদেরকে জানতে, বুঝতে, অভ্যস্ত হতে হবে। সুতরাং আমরা মনে করি আমাদের কথাগুলো বলার জন্য হলেও বিরোধী দলের সাথে আমাদের সাধারণ মানুষের বা বিজনেস কমিউনিটির যোগাযোগের প্রয়োজন। সুতরাং আমি বলবো যে জনগণেরও দায়িত্ব আছে সতর্ক করা, এবং এখন থেকেই রাজনৈতিক দলগুলো হোমওয়ার্ক শুরু করুক, অন্ততপক্ষে সমস্যাটা কি এইটুকু। ওনাদের যে রাজনৈতিক পলিসি আছে বা ইলেকশন ম্যানিফেস্টো আছে, এটা তো ওনাদের কাছে আছেই। বর্তমানে দেশের অবস্থাটা কি, এটা ওনাদের আসলে বোঝা উচিত। যেটা আমরা অহরহ প্রতিদিন যে সমস্যাগুলোর কথা বলছি, রাতারাতি কি করে ইনভেস্টমেন্ট বাড়াবেন, কি করে ইনভেস্টরদের কনফিডেন্স জেনারেট করবেন যত দ্রুত, রাতারাতিতে সম্ভব নয়। কি করে ব্যাংকিং অবস্থার যে একটা গত 1.5 বছরে যে একটা পজিটিভ ট্রেন্ড আমরা ব্যাংকিং সেক্টরে বা ফিনান্সিয়াল সেক্টরে দেখছি, এই ট্রেন্ডটাকে ধরে রাখা যাবে কিনা, কি করে রাখা, তার মানে অ্যাটলিস্ট আমি বলবো যে ব্যাংকিং নীতিমালা বা ফাইন্যান্সিয়াল যে নীতিমালাটা আছে সেটাকে কন্টিনিউ করা উচিত। জনাব এম সিদ্দিকী, আমরা আসলে আপনার কথা ধরে যদি বলি, যে আপনি বলেছেন যে বিনিয়োগ, কর্মসংস্থান, তারপরে জিডিপি সব কিছু মিলে আসলে অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আসলে সরকারের পথ চলা শুরু হবে। আমরা প্রত্যেকটা বিষয় যদি ধরে ধরে আলোচনা করি, প্রথমে জিডিপির কাছেই আসি আমরা, যে জিডিপি প্রবৃদ্ধি না বাড়লে তো কর্মসংস্থান বাড়বে না, এটা তো সত্য কথা। কিন্তু এটি আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এবং অনেক মানুষ কর্মসংস্থান হারিয়েছেন। তো নতুন বিনিয়োগ না আসার কারণে কিন্তু আবার কর্মসংস্থান তৈরি হচ্ছে না। এই ক্ষেত্রে আসলে নতুন সরকার যারা আসবে, তাদের এই বিনিয়োগ বাড়াতে তাদের আসলে ভূমিকাগুলো কি হওয়া উচিত বা কেমন হবে, বা মানে যারা বিনিয়োগ এখন স্থবিরতা দেখছেন, মানে বিনিয়োগ করতে আস্থা রাখছেন না, তারা কি আস্থা ফিরে পাবেন বলে মনে করেন? সরকার পরিবর্তন হলে মানুষ আশাবাদী হয়, তখন একটা প্রাণের সঞ্চার হয়, এটা একটা পজিটিভ দিক।
আর বিনিয়োগ বাড়ানোর জন্য প্রথমত রাতারাতি কোনো পলিসি নাই, যে এটা কোনো ম্যাজিক জাদুর কাঠি নাই যে রাতারাতি কনফিডেন্স জেনারেট করবে। বিনিয়োগকারীদের কনফিডেন্স জেনারেট করার পরে সেটা জেনারেট করার জন্য তো ক্যাপিটাল লাগবে, সেটার জন্য মার্কেট লাগবে, মার্কেটটাও রেডি হইতে হবে, দক্ষ কর্মসংস্থান, কর্মী দরকার। সবকিছু মিলিয়ে একসাথে এগুলো করা সম্ভব নয়। তবে প্রথম থেকে যদি একটা পজিটিভ চিন্তা করে এবং পজিটিভ স্টেপ নেয়, তখন কিন্তু ইনভেস্টররা আশাবাদী হবে যে আমাদের সামনে একটা সুদিন আছে, সুতরাং আমরা বিনিয়োগ করতে পারি। এই মেসেজটা যদি আমি বলবো, প্রথমেই সরকারকে এসে এই মেসেজটা দিতে হবে সকলকে, যে আমরা অর্থনীতি বান্ধব, বিজনেস বান্ধব সরকার, আমরা ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে দেব, তাদের সমস্যাগুলোকে, যেমন ইজ অফ ডুইং বিজনেসের যে ইন্ডেক্সগুলো আছে, সরকার যদি স্পেসিফিক্যালি কমিটমেন্ট করে, এটা এখনো বলতে পারে, ইলেকশন ম্যানিফেস্টোতেও নিয়ে আসতে পারে, আগামীকালও যে কোনো দল রাজনৈতিক দল এটা ঘোষণা করতে পারে যে ইজ অফ ডুইং বিজনেসের এই পোর্শনগুলোকে আমরা প্রথম 3 মাসে এইগুলোকে অ্যাড্রেস করবো, তারপরে 3 মাসে এইগুলোকে অ্যাড্রেস করবো, তার 3 মাসে এইগুলোকে আমরা অ্যাড্রেস করবো। এগুলো যদি ঘোষণা করতে পারে, যেমন আপনি রেভিনিউর কথা বলছিলেন, রেভিনিউ কানেকশন, এটার জন্য সবচেয়ে স্থবিরতা, সবচেয়ে বেশি কম রিফর্ম হয়েছে আমাদের রেভিনিউ সেক্টরে, কাস্টমসে, এনবিআরে। এগুলোকে প্রথমেই ধরা উচিত, কারণ কাস্টমস এবং ট্যাক্স কালেকশন বা ট্যাক্স ইম্পোজিশনের ব্যাপারে যথেষ্ট অভিযোগ আছে, যথেষ্ট কষ্টকর এই সার্ভিসগুলো। এগুলোকে দ্রুত যদি রিফর্ম না করা যায়, কাস্টমস যদি দ্রুত রিফর্ম না করা যায়, যেমন ধরেন এলডিসি গ্রাজুয়েশন কিন্তু এই বছরই 24শে নভেম্বর। তো আমাদেরকে এই চ্যালেঞ্জ ফেস করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, কাস্টমস ডিউটি কমিয়ে আনতে হবে, সাবসিডি কমিয়ে আনতে হবে। এখন এগুলো কিছু কিছু এই সরকার করেছে, কিন্তু সাবসিডি কমিয়ে দিয়েছে, কিন্তু কাস্টমস ডিউটি কমানোর হাত দেন নাই এখনো। এবং হঠাৎ করে কাস্টমস ডিউটি হাত দিতে গেলেই একটা মুখস্থ একটা কথা চলে আসে যে রেভিনিউ কমে যাবে, সরকার চলবে কি করে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা জানি, বা আপনি তদন্ত করে দেখতে পারেন, 90 সাল থেকে, মানে প্রথম বিএনপি সরকার যখন 91 সালে আসে, তারও একটু আগে থেকে, এরশাদের শেষের দিকে আমাদের থেকে কিছু রিফর্ম শুরু হয়েছিল। সেই রিফর্মটাতে কিন্তু সবচেয়ে বেশি রিফর্ম হয়েছে কাস্টমস ডিউটিতে। সেখানে কিন্তু ড্রাস্টিক্যালি কাস্টমস ডিউটি কমিয়ে দেওয়া হয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তখন কিন্তু আমাদের কোনো রেভিনিউ কমা নাই। রেভিনিউ যদি কমেও যায়, একটা জিনিস হচ্ছে, এতে যদি ইনভেস্টমেন্ট বাড়ে, বিনিয়োগ বাড়লে যদি কর্মসংস্থান সৃষ্টি হয়, তাহলে এই জনগণ উপকৃত হবে। আমরা যদি বেশি ট্যাক্স দিই সরকারি টাকাগুলো কি করে, সেই কাজটা যদি ট্যাক্স না দিয়েই হয়, তাহলে কিন্তু সরকার কেন সেটা করবে না? এই জিনিসটা কিন্তু আমাদের দেশের পলিসি মেকারকে বুঝতে হবে। এনবিআর বলছে আমাদের কাস্টমস ডিউটি কমে গেলে আমাদের রেভিনিউ কমে যাবে। যদি ধরেই নেই ওনাদের কথাটা সত্য, সেটা না করে যদি এই বেনিফিটটা যদি বিনিয়োগকারীদেরকে দেওয়া হয়, সেটার এগেইনস্টে যদি বিনিয়োগকারীরা বিনিয়োগ করে, তাতে যদি এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হয়, তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হলো। এই জিনিসটা যদি আপনার সাথে একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে আমরা এই যে আপনি রাজস্বর কথা বলছেন, এখানে আমাদের কাছে যে তথ্যটা আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে অর্থ বছরের প্রথম 5 মাসে 24,000 কোটি টাকা রাজস্ব ঘাটতিতে আছে এখন এনবিআর। এটার সাথে যদি আপনি যুক্ত করতেন যে এই ঘাটতির তা আসলে কারণ কি, বা কেন আমরা বাড়াতে পারছি না? কারণ হচ্ছে, প্রথমত ট্রেন্ড যদি দেখেন, টোটাল যে ট্যাক্স কালেকশন তার বেশিরভাগই হচ্ছে ভ্যাট থেকে আসে, তারপরেই হচ্ছে কাস্টমস দিতে, তারপরে ইনকাম ট্যাক্স। কিন্তু হওয়া হচ্ছে উল্টাটা, ইনডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্সটা সবচেয়ে বেশি কালেকশন হওয়া উচিত ছিল। আর তার মানে সরকার, এনবিআর ইনকাম ট্যাক্স গ্রহণ করতে মনোযোগ না, ইনডাইরেক্ট ট্যাক্স ভ্যাটটা নিতে সুবিধা, এটা কালেকশনের সুবিধা। কারণ যার কাছ থেকে ভ্যাটটা কালেকশন হয় সে টেরই পায় না, এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স। আর ট্যাক্স হচ্ছে ওই একটা জিনিস, একটা লোক আর্ন করলো, সে আর্ন করা টাকা থেকে সে টাকাটা নিল, সে কিন্তু দেখে সে কত টাকা ট্যাক্স দিল। আর যিনি ভ্যাট দেন, কনজিউমাররা, ওনারা কিন্তু জানেন না উনি কত ভ্যাট দিচ্ছেন। তো সেই জন্য এটাকে সহজ মনে করা, কিন্তু এটা হচ্ছে একেবারেই একটা ভুল পদ্ধতি। এটা থেকে আমাদেরকে রেডিক্যাল চেঞ্জ করতে হবে, আমাদেরকে ইনকাম ট্যাক্স কালেকশনের দিকে যেতে হবে। আর একটা জিনিস হচ্ছে, আমাদের দেশে প্রায় 80% মতো ইনকাম ট্যাক্স
এবং ভ্যাট তো অ্যাডভান্স নেওয়া হয়, ইনকাম ট্যাক্সও আমরা অ্যাডভান্স ট্যাক্স হিসেবে নিয়ে নিই। এখন অ্যাডভান্স ট্যাক্স হিসেবে নেওয়ার ব্যাপারে একটা ডিস্টরশন ক্রিয়েট হয়, কারোর প্রতি অবিচার করা হয়, কাউকে বিশেষ সুবিধা দেওয়া হয়। তো এখন যখনই আপনি একজনের উপর অন্যায়ভাবে ট্যাক্স ইম্পোজ করবেন, তার কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালে সমস্যা হয় অথবা তার ইনকাম কমে যায়। আর আরেকজনকে যদি আপনি সুবিধা দেন, সে আনফেয়ার একটা বেনিফিট পেয়ে গেল। এটা অর্থনীতিতে একটা ডিস্টরশন ক্রিয়েট হয়, স্মুথ অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো চলতে পারে না। জি, জনাব এম এস সিদ্দিকী, আপনি বলছিলেন যে নির্বাচনী যে ম্যানিফেস্টো বা ইশতেহারে রাজনৈতিক দলগুলোর একটা অর্থনৈতিক বিষয়ক একটি অঙ্গীকার দেওয়া উচিত বা একটা ধারণা স্পষ্ট করা উচিত। এক্ষেত্রে আমরা ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি, অনেক ব্যবসায়ী আসলে সেটা চায় বা অ্যাসোসিয়েশনগুলো, ব্যবসায়ী অ্যাসোসিয়েশনগুলো কিন্তু এই দাবিগুলো করছে যে তারা পলিসি বা ব্যবসার এই মানে এখন যে সংকটগুলো চলছে, এই সংকটগুলো কাটানোর জন্য রাজনৈতিক দলগুলোর কাছে একটা স্পষ্ট ধারণা চায়, যেটা তাদের ইশতেহারে, নির্বাচনী ইশতেহারে থাকবে। এ বিষয়ে আসলে আপনি যদি যুক্ত করতেন যে ইশতেহারে আসলে কোন বিষয়গুলোকে এই রাজনৈতিক দলগুলো উপস্থাপন করতে পারে বা কিভাবে করলে সেটা ব্যবসায়ীদের জন্য একটা আস্থার জায়গা তৈরি হবে। প্রথমত বর্তমানে আলোচনার শুরুতে আমরা যে অর্থনীতির বর্তমান অবস্থাটা আলোচনা করেছি, সরকার দলগুলো সরাসরি বলতে পারে যে দেশের প্রবলেমগুলো হচ্ছে এই প্রবলেমগুলোকে আমরা এইভাবে 3 মাস পরে, 6 মাস পরে, তারপরে বছর, 5 বছরে আমরা এটা ভাগ করে এইভাবে অ্যাড্রেস করব, সেটা স্পষ্ট করে বলা উচিত। একটা সাধারণ একটা কমিটমেন্ট, আমরা এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করবো, বাজেট বাড়াবো, এটা করব, ইনভেস্টমেন্ট বিনিয়োগ বাড়াবো, এইসব ডায়লগ থাকলে আমাদের কোনো লাভ হবে না। সেগুলো কিভাবে করবে সেটার একটা স্পষ্ট ধারণা দিতে হবে যে কি পদ্ধতিটা। মনে করেন আমি একটু আগে ব্যাংকিং পলিসির কথা বলেছি, যে বর্তমান সরকারের ফিনান্সিয়াল সেক্টরের যে পলিসি, এটা খুবই ইফেক্টিভ আমি দেখতে পাচ্ছি, কারণ একটা পজিটিভ ট্রেন্ড আমরা ব্যাংকিং সেক্টরে দেখতে পাচ্ছি। সরকার স্পষ্ট করে বলতে পারে যে এটা কি ওনারা কন্টিনিউ করবেন না এটাকে পরিবর্তন করবেন। এলডিসি গ্রাজুয়েশনের ব্যাপারে যে চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যে আমাদের এনবিআর এর রিফর্ম দরকার, র্যাপিড রিফর্ম দরকার, ও টোটাল ওভারহোলিং দরকার। কিভাবে করবে, কোনটাকে প্রথম করবে, প্রথমত কমিটমেন্ট, তারপর কোনটা আগে করবে, কোনটা পরে করবে। যেমন কতগুলো নীতিমালা আছে যেটা আগামীকাল, এখন যদি বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় বা এনবিআর সিদ্ধান্ত নেয়, এখন একটা এসআরও তৈরি করে ইস্যু করে দিতে পারে যে ওই অর্ডারটাকে, ওই রুলটাকে আমরা বাতিল করে দিলাম বা ওই রুলটাকে আমরা পরিবর্তন করে দিই। কি করতে হবে এগুলো কিন্তু আমরা আলোচনা করি বছরের পর বছর। আপনারা টক শোতে আমাদেরকে ডাকেন, আমরা এইসব কিন্তু আলোচনা করি, আমরা পত্রিকায় লিখি, আমরা বক্তৃতায় বলি, সেগুলো কিন্তু রেকর্ডেড আছে। হ্যাঁ, তো সেগুলোকে আপনারা বলেন যে আমরা এইগুলো করব, অথবা এলডিসি গ্রাজুয়েশনের জন্য আমাদের এই অবস্টাকেল গুলো আছে, এগুলোকে আমরা এইভাবে ওভারকাম করব। জনাব এম এস সিদ্দিকী, আমরা আজকের আলোচনার মধ্যে আমাদের দৈনিক কয়েকটি পত্রিকার গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম দেখতে চাই, সেগুলো ধরেও আপনার কাছ থেকে জানতে চাইব। আমাদের কাছে বেশ কিছু পত্রিকার শিরোনাম আছে, সেগুলো আমরা একটু দেখতে চাই। প্রথম যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি যে বিজনেস স্ট্যান্ডার্ড বলছে যে রেমিটেন্সে ভর করে 20 মাসের মধ্যে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি সর্বোচ্চ, এবং সেখানে তারা বলেছে যে বাংলাদেশ ব্যাংক রোববার প্রকাশিত আমানত সংক্রান্ত তথ্য দেখা যায় 2025 সালের নভেম্বর শেষে ব্যাংক আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 19,53,000 কোটি টাকা, যা 24 সালের একই সময়ের চেয়ে 17,62,000 টাকা ছিল একই সময়। আমরা পরের শিরোনামটি দেখতে চাই, এটি করেছে বণিক বার্তা। তারা বলছে যে নতুন বছরে পুঁজিবাজারের সবচেয়ে বড় দর পতন, অর্থাৎ পুঁজিবাজার নিয়ে তারা শিরোনামটি করেছে। আপনি জানেন যে পুঁজিবাজারে আসলে ওঠানামার মধ্যেই রয়েছে। আসলে পুঁজিবাজারের যে একটা স্বস্তির জায়গা, সেটি আসলে কবে হবে সেটা আসলে বলা বাহুল্য, কারণ এক্ষেত্রেও যে সংস্কারগুলো নেওয়া হয়েছে সেগুলো আসলে খুব বেশি কাজে আসেনি বলে মনে হচ্ছে। আমরা তারপরের শিরোনামটা দেখতে পাচ্ছি, আজকের পত্রিকা করেছে, তারা বলছে যে ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা এবং কাঠমান্ডু। অর্থাৎ সেখানে বলা হচ্ছে যে নেপাল এবং বাংলাদেশ ঢাকায় বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় যে ট্রেড এগ্রিমেন্ট, এই বিষয়গুলো নিয়ে তারা পুনরায় আলোচনায় আসবে। আমরা পরের শিরোনামটি দেখতে চাই, এটি বণিক বার্তার শিরোনাম। তারা বলছে যে বিদায় দেশি বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন কমেছে 58%, এবং এখানে যেটা বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় দেশি বিদেশি বিভিন্ন সেমিনার ও সামিট আয়োজনের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া গেছে।
উদ্যোগ নিতে দেখা গেছে। এসব আয়োজনে বিনিয়োগকারীদের ভালো সাড়া পাওয়ার কথাও প্রচার করেছে মিডিয়া, কিন্তু সেগুলো আসলে কতটা কাজে এসেছে বা কতটা বিনিয়োগ এসেছে সেই সব নিয়ে আসলে বিস্তারিত প্রতিবেদনটি বণিক বার্তা করেছে। আমরা পরের শিরোনামটা দেখতে চাই, এটি করেছে শেয়ারবিজ। তারা বলছে যে এখানে রাজস্ব আহরণ ডিজিটাল হলে কর ফাঁকি এবং ভুয়া চালান নির্মূল হবে, এই কথাটি বলেছে এনবিআর চেয়ারম্যান, সেটিকে আসলে তারা শিরোনাম করেছে। আমরা পত্রিকার শিরোনামগুলো দেখলাম। এই শিরোনামগুলো থেকে আপনার কাছে কিছু প্রশ্ন থাকবে, একই সাথে আমাদের আজকের যে আলোচনার বিষয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। তবে সময় হলো একটি বিরতির পরে সে আলোচনা। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে নিতে চাই একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। আজকে আমরা আলোচনা করছিলাম নির্বাচিত সরকার বা নতুন সরকারের সামনে অর্থনীতির কী চ্যালেঞ্জ হতে পারে সেসব বিষয় নিয়ে আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব এম এস সিদ্দিকী। জনাব এম এস সিদ্দিকী, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম যে আসলে অনেকগুলো চ্যালেঞ্জ আসলে রয়েছে অর্থনীতির এই মুহূর্তে, আসলে অনেকগুলো সূচক নিম্নমুখী রয়েছে, সেই বিষয়গুলোর বিবেচনা নিয়ে আসলে নতুন সরকারের সামনে নানামুখী চ্যালেঞ্জ রয়েছে। সেই বিষয়গুলোর আপনিও অনেকটা যুক্তি বা বাস্তবতা তুলে ধরেছেন এবং সেগুলো নিশ্চয়ই দর্শকরা শুনেছেন। আমরা আপনার কাছ থেকে আরও কিছু বিষয় জানবো, তবে আমরা একটু শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেটগুলো একটু দেখে নিতে চাই। দর্শক, এই মুহূর্তে আমরা শেয়ার বাজারের সবশেষ অবস্থা দেখতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে শেয়ার বাজারের সবশেষ অবস্থা যদি আমরা দেখি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চিত্র সেটি হচ্ছে প্রধান যে তিনটি সূচকই দুইটি সূচক নিম্নমুখী রয়েছে, একটি ঊর্ধ্বমুখী রয়েছে। এটি আসলে আরেকটু যদি বড় করেন তাহলে আর পড়তে সুবিধা হবে। যে ডিএসইএক্স ইন্ডেক্স সেটি আসলে এই মুহূর্তে অবস্থান করছে, আমরা দেখতে পাচ্ছি যে ৪,৯৪০ পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স সেটি অবস্থান করছে 957 পয়েন্টে। DX30 ইন্ডেক্স সেটি 2 পয়েন্ট করে অবস্থান করছে 1893 পয়েন্টে। এখন পর্যন্ত 220 কোটি টাকা লেনদেন হয়েছে। 139টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, 155টি কোম্পানির শেয়ারের দর কমেছে এবং অপরিবর্তিত আছে 99টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, একসাথে আমরা জানাতে চাই মুদ্রা বাজারের আপডেট। মুদ্রা বাজারের আপডেট যদি আমরা দেখতে চাই এই মুহূর্তে, সেটির চিত্র আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার 122 টাকা ক্রয় হয়ে 123 টাকা বিক্রি হচ্ছে, ইউরো 138 টাকা ক্রয় 143 টাকা বিক্রি, পাউন্ড 159 টাকা ক্রয় বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকা ক্রয় 18 টাকা বিক্রি, সৌদি রিয়াল 32 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 20 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। একই সাথে জানাতে চাই স্বর্ণ এবং রূপার দাম। স্বর্ণের বাজারে যদি আমরা চিত্র আজকের বাজারে দেখি যে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম রয়েছে 2,27,856 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 2,17,533 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,86,449 টাকা এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,55,422 টাকা। জানাবো রূপার দাম। রূপার দামেও আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা সেটির দাম আজকের বাজারে 5,540 টাকা রয়েছে। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 5,307 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 4,548 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম 3,382 টাকা। আমরা আলোচনায় আসতে চাই আবারও যে বিষয়টি আপনার কাছে প্রশ্ন, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে খেলাফি ঋণেও একটি রেকর্ড পরিমাণ অবস্থায় রয়েছে বাংলাদেশের। এই জায়গাটিতে যদি বলি যে আসলে যারা খেলাফি ঋণ করেছে তাদেরকে অন্তর্বর্তী সরকার কতটা শাস্তির আওতা আনতে পেরেছে বা কারা খেলাফি ঋণধারী, বড় খেলাফি ঋণধারী তাদের মুখ্য উন্মোচন করা, এই বিষয়গুলি করতে পেরেছে? প্রথমত শাস্তি দেওয়া এবং মুখোশ উন্মোচন এই দুইটা জিনিসকে আমার ব্যক্তিগতভাবে পছন্দ না। আমি তো আলোচনা করতে চাই রিকভারি কতটুকু হয়েছে। এখন রিকভারির ব্যাপারে কিন্তু পরিস্থিতি ভালো। অ্যাটলিস্ট এই সরকার আসার পরে নতুন করে এমন কোনো ঋণ দেওয়া হয়নি যেটা সতর্ক হয়ে গেছে ব্যাংকাররা যে খেলাপি হবে। আপনি বলতে পারেন যে এই সরকার আসার পরে 1.5 বছরে হঠাৎ করে কিছু ঋণ খেলাপির পার্সেন্টেজ বেড়ে গেছে, সে 10% থেকে এটা 30% চলে গেছে। এটা হচ্ছে আসলে অনেকগুলি ইন্ডাস্ট্রি ছিল, অনেকগুলো গ্রুপ অফ কোম্পানি ছিল যারা রীতিমতো ইন্টারেস্ট ফেরত দিত,
লোন ফেরত দিত। কিন্তু তারা অনেকে জেলে আছে, অনেকে পালিয়ে গেছে দেশ থেকে। সেই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু মুখ থুবড়ে পড়েছে, একদম প্রোডাকশন বন্ধ। তো যে কোম্পানির প্রোডাকশন বন্ধ, সেই কোম্পানির টাকা ফেরত দেবে কি করে? সুতরাং সেগুলো যখন ইনক্লুড করা হয়, তখন দিন দিন এটা বেড়ে 30% বা আর একটু হয়তো আরো কিছু বাড়বে। এটা বেড়ে, কিন্তু আপনি যদি এটাকে ভাগ করে দেখেন যে নতুন যে বিনিয়োগগুলো হয়েছে সেগুলোর স্ট্যাটাসটা কি, অথবা আগে 1.5 বছর আগে আগের সরকারের আমলে যে লোনগুলো খেলাপ হয়েছিল সেগুলো কিছু কিছু রিকভারি হচ্ছে কিনা, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি সেটা হচ্ছে। কারণ আজকেই দেখলাম সোনালী ব্যাংক রিকভারির রাস্তায় অলরেডি এসে গেছে, অনেকটুকু ইমপ্রুভ করেছে, 25% ওদের স্ট্যাটাস ইমপ্রুভ করেছে। আর অনেকগুলো সিক ইন্ডাস্ট্রি 5টা তো চলে গেছে, একটি ব্যাংক হয়ে গেছে, ইউনাইটেড ইসলামী ব্যাংক। বাকি দুর্বল ব্যাংকগুলো কিন্তু না তত খারাপ না, সবগুলো কিন্তু খারাপ না। কারো কারো সিচুয়েশনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বলেন মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে। তো সুতরাং আপনি যখন দেখছেন কিছু কিছু ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে, এটা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের গভর্নরও বলছেন যে টোটাল শৃঙ্খলা ফিরিয়ে আনতে 5 বছর লাগবে। জি, এখানে একটা সম্পর্ক প্রশ্ন করি আপনাকে। এই যে ব্যাংক খাতের সংস্কার করা বা ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার জন্য অন্তর্বর্তী সরকার বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে উদ্যোগগুলো নিয়েছে, এই ধারাবাহিকতাগুলো আগামী সরকার বা নতুন সরকার ধরে রাখবে কিনা, বা এখানে আর কিছু যুক্ত করা আছে কিনা? আমি এক কথাই শুধু বলবো যে আগামী সরকারকে আমি অনুরোধ করব, বর্তমান যে পলিসিটা এটা খুব কাজে দিয়েছে, এটাকে কন্টিনিউ করুক, এটাই আমি ব্যক্তিগতভাবে চাই। জনাব এম সিদ্দিকী, আমরা আরেকটা বিরতিতে যেতে চাই, সে আবার আলোচনা করব। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির, ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জানাবো জনপদের শিল্প বাণিজ্যের খবর। খাদ্যপণ্য ও দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে দেশের মূল্যস্ফীতি। টানা 2 মাস ধরে মূল্যস্ফীতির হার বৃদ্ধি পাওয়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। দর্শক, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি ও দৈনন্দিন খাদ্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ভোগান্তির খবর জানাতে যুক্ত হব সহকর্মীদের সাথে। প্রথমে যেতে চাই বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে মূল্যস্ফীতির চাপ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা নিয়ে আসলে মানুষের মধ্যে কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং বাজার পরিস্থিতির সম্পর্কে আপনি আমাদেরকে জানাবেন। রিয়াদ, আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশে আবার মূল্যস্ফীতির কারণে কিন্তু সবচেয়ে যে সমস্যা হয় নিত্যপণ্যের বাজারে, সেখানে কিন্তু দারুণ প্রভাব পড়েছে। গত 1 সপ্তাহের ব্যবধানে কিন্তু সব ধরনের পণ্যের ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করেছি সবচেয়ে, এবং বরিশাল ঢাকাসহ সারা দেশের সঙ্গে যদি আমরা বলি যে গ্যাসের সংকট কিন্তু তীব্র আকার ধারণ করেছে। একই সাথে আমরা যেমন কাঁচা বাজারে আছি, কাঁচা বাজারে আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের পণ্য গত সপ্তাহের চেয়ে 10 টাকা, 15 টাকা, 20 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। আমরা আজকে দেখলাম যে করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, এবং একই সঙ্গে সিমের বিচি 120 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা, 70 টাকা, কাঁচামরিচ 140 টাকা, ফুলকপি 50 টাকা, শসা 80 টাকা, সিমি 50 টাকা, বেগুন 60 টাকা থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ যদি আমরা বলি সব পণ্যের দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং সেই বৃদ্ধি পাওয়ার ফলে যারা ক্রেতাদের মধ্যেও কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমরা একজন ক্রেতার সঙ্গে যদি একটু কথা বলি, কেমন মূল্যস্ফীতি বাজারে কেমন দেখছেন, নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, নাগালের মধ্যে আছে কিনা মানুষ? এখন আমাদের একবারে নাগালের বাইরে চলে গেছে। আমরা এখন চাচ্ছি আমরা একটু সহানু পর্যায়ে যদি থাকে, তাহলে আমাদের একটু কিনতেও সুবিধা হয়, আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করতেও সুবিধা হয়। আমাদের যে ইনকামের সাথে এটা কোনো ব্যালেন্স করতেছে না, আনব্যালেন্সড লাইফ লিড করতেছি আমরা। সুতরাং এদিকে যদি কর্তৃপক্ষ একটু সুদৃষ্টি দেয়, আমরা খুব কৃতজ্ঞ থাকব। যেমনটা বলছিলেন যে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণেই যে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং বাজারে নানান রকম পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। যদি একজন বিক্রেতার সঙ্গে কথা বলি যে গত সপ্তাহের চেয়ে কোন কোন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, কেন বৃদ্ধি পেয়েছে? শসায় 20 টাকা বাড়ছে, খিরুইতে 20 টাকা বাড়ছে, করলায় 30 টাকা 40 টাকা বাড়ছে। তারপর আপনার বেগুনের দাম কমছে, 60 টাকায় আইছে, 50 টাকায় আইছে। সিমের দাম 40-50 টাকায়। ফুলকপি বাড়ছে।
যেটা বলছিল যে সব পণ্যের দামই কিন্তু 10 টাকা 15 টাকা 20 টাকা হারে কিন্তু বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে যদি আমরা বলি যে মাছের বাজারও কিন্তু ঊর্ধ্বমুখী আমরা দেখেছি। তবে মুরগির মাংস আমরা দেখছি যে 180 টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে, 300 টাকা লেয়ার এবং 250 টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি। এই ছিল মূলত বরিশাল থেকে বা আমার কাছে যে নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখী সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব কুষ্টিয়াতে, সেখানে আছে আমাদের সহকর্মী লালন জানাবেন কুষ্টিয়ার নিত্যপণ্যের বাজারের যে অবস্থান সেটা সম্পর্কে জানাচ্ছেন। ধন্যবাদ মিলন, আপনি বরিশাল থেকে যেমনটি জানাচ্ছিলেন, কুষ্টিয়ার বাজারের চিত্র কিন্তু একই। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার পৌর বাজারে। আমি বাজারে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ক্রেতাদের সাথে কথা বলেছি। এই বাজারের ক্রেতা এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে নিত্যপণ্যের বাজারটি কিন্তু স্থির থাকছে না, অর্থাৎ কোনো পণ্যের দাম যদি 2 টাকা কমে সেটি কিন্তু আসলে সপ্তাহের ব্যবধানে গিয়ে 5 টাকা 10 টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। আমি একটু যদি বলি, যেহেতু কুষ্টিয়া চাল উৎপাদনের একটি জেলা, এখানে উৎপাদিত চাল দেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু সরবরাহ করা হয়ে থাকে। আমি চালের খবরটি যদি একটু জানাই, চালের দাম কিন্তু আসলে নতুন করে আবারও বেড়েছে। কারণ হিসেবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই মিনিকেট এবং বাসমতি জাতের যে চাল, সেই চালের দামটি 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। কারণ হিসেবে তারা বলছেন যেহেতু এই বাসমতি এবং যে মিনিকেট, সেই চালটি কিন্তু তৈরি হয় বড় মৌসুমে আবাদকৃত ধান থেকে। সেই ধানের দাম বাজারে বেড়েছে, বাজারে ক্রাইসিস তৈরি হয়েছে, যে কারণেই আসলে মূলত এই দামটি বেড়েছে। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে এই চালের দাম হঠাৎ করে আবার কেন বাড়লো? এখন আপনার সিজন শেষ, এই জন্য চিকন চালটার দাম বেশি, কিন্তু মিডিয়াম চাল মোটা চালটার বাজার স্বাভাবিক আছে। কারণ প্রতি বছরেই কেজিতে 1 টাকা 2 টাকা সিজন শেষে দাম বাড়ে। এটা প্রতি বছরে নেই, এবারও স্বাভাবিক বাড়াটা, মানে অস্বাভাবিক কিছু বাড়েনি, 1 টাকা 2 টাকা বাড়ছে। এটা সিজন শেষ, প্রতি বছরই বাড়ে। কোন জাতের চাল কত করে বিক্রি করছেন একটু দামটা যদি? মিনিকেট সবচেয়ে ভালোটা 76 টাকা থেকে 78 টাকা বিক্রি হচ্ছে, কাজল লতাটা বিক্রি হচ্ছে পুরাতন যেগুলো 70 টাকা 68 টাকা, আর নতুন জাতের কাজল লতা চালগুলো 60-62 টাকায় বিক্রি হচ্ছে। আর মোটা চালগুলো 48 টাকা 50 টাকায় বিক্রি হচ্ছে, মিডিয়াম চালগুলো 50-52 টাকায় পাওয়া যাচ্ছে। শুনছিলেন যে আসলে এই ব্যবসায়ী যেটি বলছেন যে আসলে এই বাজারে কিন্তু আসলে এই যে সংকট এবং যেহেতু ধানের সংকট, এই ধানের সংকটের প্রভাব কিন্তু আসলে চালের বাজারের উপরে পড়ছে। এবং আমি বাজার ঘুরে দেখেছি যে অন্যান্য যেসব নিত্যপণ্যের যেসব দাম, সেই দামও কিন্তু আসলে ঊর্ধ্বগতি। এবং ক্রেতাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, ক্রেতারা কিন্তু আসলে নাবিশ্বাস। তারা বলছেন যে কোনো মূল্যে এই নিত্যপণ্যের বাজারটি নিয়ন্ত্রণে রাখা এবং ক্রয়সীমার মধ্যে রাখাটা এখন খুব জরুরি হয়ে গেছে। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে নিত্যপণ্যের বাজার দর নিয়ে সর্বশেষ। মাহতাবুদ্দিন লালন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে ধন্যবাদ সাইফুর রহমান মিলন, আপনাকেও। দুজন জানাচ্ছিলেন আপনাদের বাজার পরিস্থিতি, আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। এমএসএদিকে আমরা আসলে বাজারের চিত্রটি একটু সরাসরি দেখার চেষ্টা করলাম। একজন যুক্ত হয়েছেন বরিশাল থেকে এবং একজন কুষ্টিয়া থেকে। অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে মূল্যস্ফীতি যে ঊর্ধ্বমুখীটি অবস্থা রয়েছে, গত মাসের চেয়ে আবার এই ডিসেম্বর মাসে আবার একটু মূল্যস্ফীতিটি বেড়েছে। এটি আসলে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করলাম বাজার থেকে। আপনি যদি যুক্ত করতেন এই বিষয়ে যে আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামনে রমজানও আসছে। এটা আশ্চর্য ব্যাপার যে এই শীতের সময় সবজির দাম বেড়ে গেল। এটা একটা অস্বাভাবিক ব্যাপার, এটা উচিত ছিল না। তো এখন এটার ব্যাপারে একটা সাধারণ ব্যাপার হচ্ছে আসলে সরবরাহ ব্যবস্থার ভিতরে উপরে কোনো নিয়ন্ত্রণ নাই উপস্থাপক বলছিল। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে টোটাল সরবরাহ ব্যবস্থাটাই কিন্তু প্রাইভেট সেক্টরে আমাদের দেশে। অর্থাৎ এই ব্যাপারটাতে সরকারের বা লোকাল গভর্নমেন্টের, স্থানীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোনো সংস্থার কোনো ভূমিকা নাই। আমরা শুধু দেখছি যে ওরা কিভাবে কি করে, এবং সেটার উপর বিশেষ করে বলে আমরা বলতে চাচ্ছি যে বাজারের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। বাজারের উপর নিয়ন্ত্রণ আনতে হলে বাজারে একটা ভূমিকা রাখতে হবে, একটা রোল প্লে করতে হবে। এটা সারা দুনিয়াতে একটা স্বীকৃত পদ্ধতি, সেটা আমাদের দেশে মোটেই নেই। আমাদের দেশে ব্যবসায়ী সমাজকে দালাল, ফাড়িয়া, সরবরাহকারী, হোলসেলার, রিটেইলার, এই ধরনের 4-5টা স্টেজে এটা আসে। এই 4-5টা স্টেজ একটু বেশি, এটাকে যদি অন্তত 2-1টা স্টেজ কমানো যেত, হোলসেলের বা মধ্যস্বত্বভোগীদের, তাহলে দামটা আর একটু কমতো এবং
এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে যে ডিভাইসগুলো আছে, যেমন ধরেন বাজারের উপর নিয়ন্ত্রণ মানে হচ্ছে বাজারে যে যেমন হোলসেলাররা আছে, হোলসেলারের উপর যদি একটা ওয়াচ করা যায়, ওদেরকে যদি ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া যায়, অথবা তাদের সাথে যদি দোকানের উপর একটা প্রতিদিন মনিটরিং করা যায় যে তোমরা কত করে আনছো, কত করে নিচ্ছ, কত করে বিক্রি করছো, প্রফিট কত, প্রফিটটা যাতে রিজনেবল প্রফিট হয়। এইটা আমরা না করে শুধু জেনারেলি বলছি যে বাজার নিয়ন্ত্রণ, স্পেসিফিক্যালি আমরা বাজার মনিটরিং বা বাজার পরিচালনায় আমরা এটা কোনো কেন ভূমিকা করেন? রাখছি এটা কি মানে ভোক্তা অধিকার বলতেছে যে তাদের আবার লোকবলের সংকট এরকম দাবি করে? এটা তো ভোক্তা অধিকারের কাজ না। তো ভোক্তা অধিকার আমাদের দেশে ভোক্তা অধিকারকে ক্ষুণ্ণ হলো কিনা সেটা নিয়ে কাজ করে, বা কিন্তু আমাদের দেশে যদিও তারা মোবাইল কোড চালানো ছাড়া তেমন কোনো কাজ করে না। কিন্তু এটা হচ্ছে আমি বলেছি যে স্থানীয় সরকার বা ইয়ে লেভেলে একজন গ্রোয়ারের কাছ থেকে, যেমন ধরেন আমি লোনের কথা বলেছি, কৃষককে যদি লোন দেয়া হয় যে তুমি এখনই আলুগুলো বিক্রি করো না, তুমি এটাকে 6 মাস ধরে রাখো, এটা 6 মাস ধরে রাখার জন্য তাকে লোন দিতে হবে। তার এখন ইমিডিয়েট টাকা দরকার, লোন শোধ করতে হবে, অন্য খরচ করতে হবে, মেয়ের বিয়ে আছে, সুতরাং তাকে এই আলুটা 6 মাস রাখতে হবে, 6 মাসে ঘরে রাখতে পারবে না। রাখতে হলে তাকে ইমিডিয়েট কিছু টাকা দরকার। এই ধরনের বা সরবরাহ সিস্টেমে ট্রাকের ভাড়া কত হচ্ছে, আসার পথে চাঁদাবাজি হচ্ছে কেন, এগুলোকে যদি নিয়ন্ত্রণ না করা যায় মনিটরিং করে, সেগুলোকে বরং মনিটরিং করা দরকার। করে যদি এটাকে একটা কন্ট্রোলে আনা না যায়, তাহলে জিনিসপত্রের দাম এইভাবে চলতেই থাকবে। এটাকে আসলে নিয়ন্ত্রণ করা যাবে না। এমসি থেকে আমরা সংক্ষেপে আপনার কাছ থেকে একটা মন্তব্য জানতে চাই, সেটি হচ্ছে যে আমাদের অনেকগুলো অর্থনৈতিক দুর্বল চিত্রের কথা আপনি বললেন, কিন্তু একটা জায়গায় তো ভালো আছে, যেটা রেমিটেন্স এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এই জায়গাটাতে এটির ইয়েটা নিয়ে যদি একটু বলতেন যে এটি আসলে কিভাবে বাড়ানো যায় বা এটা ধরে রাখার যে চ্যালেঞ্জটা। এটা বেড়েছে, এটা সুখবর। কারণ হচ্ছে যে আমাদের দেশ থেকে যে টাকা পাচার হয়ে যায়, সেই টাকার সাথে আমাদের রিমিটেন্স, অফিসিয়ালি রিমিটেন্সের ভিতরে একটা সম্পর্ক আছে। তো আমাদের দেশে ব্ল্যাক মানি সার্কুলেশনটা কম হচ্ছে এখন, মানে যারা ব্ল্যাক মানি আয় করে তাদের ব্ল্যাক মানিটা আয় কম হচ্ছে। এটা এই জন্য যে আমাদের এখন ডেভেলপমেন্ট ওয়ার্ক নেই। বড় বড় বিল্ডিং করলে, বড় বড় প্রজেক্ট করলে সেখান থেকে টাকা বের করে স্কুইজ করে নিয়ে সেই টাকাটাই বিদেশে পাচার হয়। তো এখন যেহেতু ডেভেলপমেন্ট ওয়ার্ক প্রায় বন্ধ, সেজন্য ব্ল্যাক মানি তৈরি হচ্ছে না। যেহেতু ব্ল্যাক মানি তৈরি হচ্ছে না, বিদেশে যাচ্ছে না, সেজন্য টাকা অফিসিয়ালি আমাদের দেশে আসছে। এটাকে কন্টিনিউ করতে হলে চ্যানেলটাকে ওপেন ফিজিবল রাখার জন্য যেমন একটি পদ্ধতি, টাকাটাকে কনভার্টেবল করতে হবে, মার্কেট রেটে টাকাটা ছেড়ে দিতে হবে। তাহলে যখন আনঅফিসিয়াল রেট এবং অফিসিয়াল রেট ক্লোজ হয়ে যাবে, তখন দেখবেন যারা টাকা রিমিটেন্স করে তারা অফিসিয়াল রেটে 1 টাকা কম হলেও অফিসিয়াল রেটে টাকা পাঠাবে। থ্যাংক ইউ জনাব এমএস সিদ্দিকী, আপনি আমাদের আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আসলে অনেকগুলো বিষয় আমরা জানলাম, সেই সাথে আমাদের আলোচনা পর্ব এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, এই ছিল আজকের আপন ফ্যামিলি বিজনেস আওয়ারের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।